আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং আপনার পরিচয় দিয়ে শুরু করেন। আমার নাম মোহাম্মদ আবুল কাসিম, বীর মুক্তিযোদ্ধা। আমার গ্রামের বাড়ি রংপুর সদর উপজেলার চন্দনপাড় ইউনিয়নে শ্রীরামপুর গ্রাম। আমি বর্তমানে রংপুর ক্যান্টনমেন্ট 3 নম্বর চেকপোস্টের সঙ্গেই বাসা করি। ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেছি। আমার 2 ছেলে 2 মেয়ে। ইনশাল্লাহ 4জনের সরকারি চাকরি আছে। আর আমি যখন মুক্তিযুদ্ধে যাই তখন আমি ছাত্র, ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের ছাত্র। আমার আশা ছিল যে আমি এদেশের একজন সেনাবাহিনীতে যোগদান করব, সেনাবাহিনীর সদস্য হব, এটা আমার ইচ্ছা ছিল। তো আমি মেট্রিক পাস করছি 1977 সালে। মেট্রিক পাস করে ইন্টারে প্রথম বছর ছাত্র হওয়ার কয়েকবার আমি ট্রাই করছি আর্মিতে যাওয়ার জন্য। তখন কি আইএসবি বর্তমানে যেরকম আইএসবি ছিল তখন কি ওরকম ছিল নাকি কিভাবে? তখন ভিন্ন ছিল। তখন আমাদের ওই স্টেশন রোডে ওখানে আর্মিতে নিয়োগ। এখন তো ক্যান্টনমেন্টে নেয়। হ্যাঁ, ওখানে ওই যে ইসলামিক ফাউন্ডেশন একটা জায়গা আছে, ওইখানে নিত। তখন তো ধরেন ফাংশনাররা নিত ওখানে, পাকিস্তানিদের। পাকিস্তানি সেনাবাহিনীরা। হ্যাঁ, তো আমি কয়েকবার দাঁড়ার পর লাস্টে আমি ইনশাল্লাহ 4 জন আমরা ছিলাম বন্ধু বান্ধব, 4 জন মধ্যে আমি টিকলাম। আমাকে কাগজ দিল, পশ্চিম পাকিস্তানের ট্রেনিং এর জন্য পাঠাই দিল। পশ্চিম পাকিস্তানে। পশ্চিম পাকিস্তানের ট্রেনিং নিতে হবে। ওই ওই যখন প্রথমের দিকে 71 সালে। প্রথমের দিকে যখন চেষ্টা করতেন তখন তো মনে করেন যারা বেশি পাকিস্তানি ছিল তাদেরই ভিতরে নাকি তাদের মধ্যে আপনাদের মধ্যে সব বাংলাদেশি ছিল? না, বাংলাদেশি। সব বাংলাদেশি। বাংলাদেশি আচ্ছা। ওখানে বিহারি নন নন বেঙ্গলিরাও ছিল। হুম। তো ওদেরকে বেশি নিত, ওদেরকে বেশি নিত, আমাদেরকে নিত না। আমাদেরকে বাঙালি থেকে আমার মনে হয় 4% 5%-এর মতো লোক নিত, এত ম্যাক্সিমাম তারাই। যখনই ওদেরকে শোনে তো ওদের নন বাঙালি, তো তাদেরকে নিত। দাদার দিকে মানে কি বলে লম্বায় দিকে কমও হয়, তারপর তাদের নিত। আর আমরা হাই বেশি হলেও আমার যে কোনো একটা সোনার দিয়ে আউটপুট দিয়ে দেয়। যাই হোক ইনশাল্লাহ আমাকে আমি টিকলাম। 4 বার চেষ্টা করেন। ব্যবহার করে আমি টিকলাম। আমার 3টা বন্ধু যেতে পারলো না, আমার খারাপ করে চলে গেল। তো আমি আবার চিন্তা করলাম, কোন সালের দিকে? এটা 1971 সালে। 71 সালে। তো ওই সময় দেশের মধ্যে মুক্তিযুদ্ধের একটা ডাক আসতেছে। বঙ্গবন্ধু যখন কি আপনার মার্চ মাসে ধরেন যে মার্চ মাসে শুরু হলো তার আগের কাহিনী? তার আগের কাহিনী। যখন দেখলাম যে 7ই মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার জন্য ডাক দিলেন, তখন আমি উদ্বুদ্ধ হইলাম, তার ডাকে সাড়া দিলাম যে এখন আর পশ্চিম পাকিস্তানে যাবো না, এখন দেশের জন্য দেশের মাটিতে যুদ্ধ করবো। হ্যাঁ, এইটা মনের মধ্যে আসে না। এখানে আমার বন্ধু বান্ধব, আমার চাচাতো ভাই, আমার একজন ভাইয়ের শালা, 3জনে নিয়ে আমরা 3জনে আমরা ট্রেনিং এর উদ্দেশ্যে ভারতে চলে যাচ্ছি। মাত্র 2 কেজি ছিঁড়ে একটা ব্যাগের মধ্যে নিয়ে আমার তখন বাবা মা দাদা দাদি সবাই ছিল। আমার দাদা 110 বছর বয়স ছিল, হাজি মানুষ। উনি আমাকে খুব ভালোবাসতেন। উনি যখন আমাকে আমি যখন তাকে বললাম, দাদা আপনাদের সামনে আমাদের সামনে অনেক অনেক যুবক যুবতীকে হত্যা করতেছি, এটা আমরা সহ্য করতে পারি না। আপনি দোয়া রাখেন, এই মাতৃভূমি আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশকে মুক্ত করতে গেলে আমাদের যুদ্ধের প্রয়োজন আছে। আমরা আমরা বাঁচে থাকতে আমরা এই দেশের মানুষ কি বাঙালিকে মারতে দেবো না, আমরা আমরা মরলে মারি মরবো। এইরকম একটা মনের মধ্যে স্পৃহা থাকলো। এই মর্মে আমার 3টা ভাইকে নিয়ে আমি চলে গেলাম ভারতের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে বেশ কয়েকবার বাধাপ্রাপ্ত হয়েছি খানদের কাছে। হ্যাঁ, খানেরা বেড়া বিভিন্ন এলাকায় পাহারা দিয়েছে। তখন আমরা কোন রাস্তা দিয়ে গেছিলেন? আমরা দেখেছি সিতাই বাটার দেখেছি। সিতাই বাটার বলতে এটা গেল তোমার কুড়িগ্রামের দিকে। কুড়িগ্রাম না, গঙ্গাছড়া ভেদ দিয়ে দিকটা চলে গেছে আর কি। সিতাই বাটারে গিয়া ওখানে দেখি আমাদের আওয়ামী লীগের কিছু নেতারা, ওরা মুক্তিযুদ্ধের নামটা লিস্ট করতেছে। আমরা সবাই ফলিং হলাম। নামটা লিস্ট করিয়ে আমাদের নাম, পিতার নামটা করে অ্যাড্রেস লিখে দিল। দেওয়ার পর আমাদের একটা করে মগ দিল, একটা করে প্লেট দিল, খাবার টাবার দিল। খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে আসছে, গাড়িতে আমরা উঠে চলে গেলাম ট্রেনিং ক্যাম্পের উদ্দেশ্যে। ট্রেনিং দেওয়ার জন্য ট্রেনিং ক্যাম্পের দার্জিলিং পাহাড়ে আমাদের ক্যাম্প, সেইখানে আমরা যাচ্ছি। প্রায় এখান থেকে 150-200 কিলো দূর হবে। যাই হোক, প্রতিমধ্যে মাথাভাঙ্গা নামক একটা জায়গা আছে, রাত্রে সেখানে আমরা হট করলাম। হট করার পর আমার তো নাই, আমরা তো কোনো বিছনাপাতির কিছু নেই,
শুধু একটা মগ একটা ইয়ার ব্যাগটা আছে আর সাথে, কোনো কিছু নেই। রাত্রে শুইবো, শুয়ে মেঝের মধ্যে ঘর পাকা একটা স্কুল ছিল মনে হয় বড়, ওই স্কুলের মধ্যে মেঝের মধ্যে আমরা শুয়ে আছি, এখন বালিশ নেই, রাত্রে ঘুম ধরে না, কিভাবে ঘুম ধরে? পাশে ইটের পালা ছিল, ইট একটা করে নিয়ে আসিয়া ইট ইট মাথায় দিয়ে দিয়ে রাত্রি কাটাই। এবার রাত্রে খাবার ঘুমের আগে আমাদের খাইতে দিল, সে খাবার খাদ্যটা মানে মানসম্মত নয়, মানে এমন অবস্থা প্রায় 4 ভাগের 1 ভাগ খেলে পাথরে ভাতের মধ্যে, সে ভাতগুলো চাবাইতে পারি না, এখন জীবন তো বাঁচাইতে হবে, কি করি ওই খালি গেলি গেলি খাই। সবাই দুঃখ প্রকাশ করতেছি, আল্লাহ কি করলো, কি হলো, এটা কোথায় আসলেন, কি খাই যাবেন না। যাই হোক আমরা চলে গেলাম ভারতে, ক্যাম্পে চলে গেলাম। ক্যাম্পে গিয়া আমাদের ওখানে আমার খনি সঙ্গে নিয়ে আমাদের বুকের মধ্যে সেলেট দিল, একটা নাম্বার দিল, কে কোন নাম্বারে, ওখানে কয়েকটা উইংয়ে ছোট ছোট স্লিপ পেয়েছে, সেলেট দিয়ে একটা নাম্বার দিল। আমার এখানে 2/25 এফএফ নাম্বার, বডি নাম্বার, বডি নাম্বার 2/25 25। তো ওখানে যখন আমরা গেলাম, তো আমাদের পরীক্ষা নিরীক্ষা করছে, কারণ আমাদের মাঝে মাঝে পরীক্ষা করে কারো কোনো অসুখ আছে কিনা, হ্যাঁ, কারো কোনো শারীরিক দুর্বলতা আছে কিনা, কারণ আমরা তো একটা একটা সম্পূর্ণ একটা ফাংশনের সাথে যুদ্ধ করতে যাচ্ছি, সব শারীরিক দুর্বলতা থাকলে তো আমরা তার সাথে দেখতে পারবো না। সবগুলো ইন্ডিয়ানরা ওখানে, ইন্ডিয়ান আর্মিরা আছে ওখানে, ইন্ডিয়ান ভারতীয় আর্মি আছে, তারপরে নেপাল, ভুটান, এরাও আছে, চীনের আর্মিরাও দেখছি ওখানে আছে। যাই হোক তারা আমাদের বিশেষ করে শিখ আর্মি, যারা ইন্ডিয়ান শিখ, এরা আসলে খুব শক্তিশালী, ওখানে পাগড়ি খুবই শক্তিশালী। আমরাও ওই রকম হয়ে গেছিলাম, আমরা ওদের মতন শপথ গ্রহণ করছিলাম যে যতদিন দেশ স্বাধীন করি নেই ততদিন আমিও চুল কাটবো না, আমরাও এরকম করছিলাম। আমারও চুল ছিল শিখের মতো, মোষ ছিল অন্যরকম, এরকম করে পাকাইছিলাম খানসেনার মতো, আমরা ওইরকম ছিলাম আর কি। এবং হাতে স্টিলের চুরি পারিতাম, ওই চুরিটা স্বাধীনতার পর বাড়িতে গেছিলাম, ওই চুলও আমার শিখ খানসেনার মতো ইয়া চললে কি বলে ওটাকে ইন্ডিয়ান শিখের মতো ছিল, ওই অবস্থায় বাড়িতে গ্রামের লোক আমাকে চিনতে পারে না যে এটা কি আসলো, কে আসলো, মানে আমাকে দেখি সবাই আতঙ্ক হয়ে গেছে। যখন শুনছে মুক্তিযুদ্ধ আবুল কাসেম আছে, অনেক ভাঙ্গি একটা আছে দেখার জন্য। আমার গ্রামে সেই সময় একজন দাদা ছিল, একজন চেয়ারম্যান, সভাপতি চেয়ারম্যান, আর একজন ছিল মেম্বার ভদ্রুদ্দিল্লা। ওনারা এলাকার সাথে এলাকার ফাংশনার না যায়, রাজাকাররা না ঢোকে, এই তাদের স্বার্থে ওনারা এখন মুসলিম লীগে যোগদান করছে। মুসলিম লীগে যোগদান করিয়া ওরা ওই ফাংশনাকে আসতে দেয়নি, ঢুকতে দেয়নি। দেশের হয়ে মানে দেশে রাজাকার হওয়ার মানে ভাব ধরছিল, রাজাকার তো আমাদের বাইরে অনেক রাজাকার আছে, কিন্তু ওরা আসতে দেয়নি, ওরা কিন্তু লিডিং দিছিল যে না আমাদের এলাকা দেবো না, এখানে আমাদের 6 বছর এখানে কোনো মুক্তিযোদ্ধা নাই। তো আমার নাম শুনছে যে একজন মুক্তিযোদ্ধা এখান থেকে গিয়েছে, বাড়িতে অত্যাচার করতে দেয়নি। অনেকের বাড়িতে যারা যে বাড়িতে মুক্তিযুদ্ধের কথা শুনতে বাড়ি ঢুকেছে, সেই বাড়িতে গার্জিয়ান যদুল্লাহ লোকের তাদের অত্যাচার করছিল, গরু ছাগল নিয়ে গেছিল, টাকা পয়সা নিয়েছিল, আগুন লাগিয়ে দিয়েছিল, এরকম অত্যাচার করছিল। তো ওরা অবশ্য এটা করতে দেয়নি, এই দিকটা তারা বাঁচিয়েছে। আমি যখন গেলাম তখন শুনলাম যে এদের দ্বারা কোনো ক্ষতি হয়েছে নাকি, কেন এখন ক্ষতি হয় নাই। আমরা তাকে ধন্যবাদ দিচ্ছি, দাদা এলাকার সাধন করছে। আর যারা রাজাকার আলবদল অংশ নিয়ে গেছে, অনেকে উইলিং নিয়ে গেছে, অনেকে চাপি পড়িয়েছে, এখান থেকে মানে স্বেচ্ছায় চলে গেছে, কেউ স্বেচ্ছায় গেছে, আর কেউ লোভে গেছে, বুঝছেন না। তো যাই হোক রাজাকাররা আমাদেরকে যেভাবে আমরা বিচার করছি, আমরা সে সময় দেখছি, আমরা বিগত 32 দিন আমরা ট্রেনিং দিচ্ছি। ট্রেনিংটা খুব কঠিন জীবন ইন্ডিয়াতে। আজকে একটা সেনাবাহিনীর সাথে একটা পূর্ণাঙ্গ ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে গেলে সেইভাবে ট্রেনিং এর প্রয়োজন। ওখানে আমাদের 32 দিনের মধ্যে 15টা বিষয়ের উপর ট্রেনিং, আমরা 15টা বিষয়। আমরা ছিলাম গেরিলা বাহিনী করতাম, গেরিলা বাহিনীর মধ্যে কিভাবে গেরিলা আমরা তৎপরতা চালাবো, কিভাবে আমরা যুদ্ধ করবো, এটা একটু গেরিলা সম্পর্কে গেরিলা বলতে আমাদের কোনো ড্রেস বলতে কিছু নাই। আমরা একই সময় একরকম, কখনো হাফ প্যান্ট, কখনো ফুল প্যান্ট, কখনো আমরা ফকি বেশে চলি, কখনো আমরা শিক্ষক বেশে, বিভিন্ন ধরনের চাই, বোঝা যাবে না যে সেনা সদস্য, এটা আমরা বুঝতে দিই না। আমরা দেখছি ওই সময় খান সেনারা যখন গ্রামে ঢোকে মেয়েদের অত্যাচার করতে,
মেয়েদের ঘুরতো, তখন আমরা করতাম কি, আমিও ছিলাম, আমরা মেয়ে সারতাম, আমাদেরকে দুইটা করে গ্রেনেড নিতাম, স্ট্যান্ড গান নিতাম, শাড়ি করতাম, শাড়িটা পরে স্ট্যান্ড গান নিয়ে ভেতরে আমরা ঢুকতাম। তখন দেখি যে রাস্তা দিয়ে খামসানা যাচ্ছে, গাড়ি ধরে যাচ্ছে, আমরা ওখানে 150-200 গাছ ধরে আমরা এমবিট পাড়ে থাকতাম। হ্যাঁ, এমবিট পাড়ে থাকতাম। যে যখন খানসানা আসতো তখন দেখি যে আসতেছে ওরা, তখন আমরা মেয়ের ভান করি, আমরা পালার ভান করি, পালিয়ে দৌড়িতে ধরি, তখন গাড়ি খাড়া করে আমার পেছন দৌড়ে। আমরা ফের আসি, আমাদের তো একটা ট্রেন নিয়েছি, আমরা ওই সময় করছিলাম কি, আমরা যখন আমাদের পেছনে দৌড় মারতো, আসতো, আমরা কিন্তু পালার ভান করিয়া মানে জোরে দৌড়িতাম না আমরা, আস্তে আস্তে আমার কাছে আসুক, তখন আমাদের টার্গেটের মধ্যে আসবে। মানে আপনাদের এরিয়া এসে এরিয়া যখন আমার আপনি টার্গেটের মধ্যে, ওরা কিন্তু গুলি করার তো মেয়েদের গুলি করার সহজে, আমাদের ধরিয়া আমাদের নির্যাতন করতো, আমাদের রাখতো, যাই হোক ধর্ষণ করতো, এইরকম করতো। আমরা তখন করতাম কি, যখন কাছে আসে, আমাদের টার্গেটের মধ্যে আসে, তখন আমরা করি কি, এই স্ট্যান্ড গান দিয়ে একটা ক্র্যাশ কার লাগে, তখন ওরা চলে যায়, তখন আমরা তাৎক্ষণিকভাবে ওদের কাছে অস্ত্র থাকলে অস্ত্রগুলো নিয়ে আমরা চলে যাই। আবার মানে যাতায়াত থাকতো এই পাশ থেকে ওই পাশে যেতে হতো। হ্যাঁ, না ওরা তো গাড়ি থেকে, গাড়ির ড্রাইভারটাও থাকে, কিন্তু খানসেনা যে আছে না, ওরা অস্ত্র দৌড়ে আসতে, পাশে দৌড়ে আসতেছে, অনেকে আমরা অস্ত্র রাখি চলে গেছে, কারণ এর মেয়ে মানুষ দেখতে অস্ত্র লাগে না। হ্যাঁ, তুই একটা অস্ত্র নিয়ে আসে ভয় দেখার জন্য, তোমরা পালাইও না, তাই গুলি করবো। হ্যাঁ, তো যখন আমাদের কাছে আসে তখন আমরা গুলি করিয়ে স্ট্যান্ড গান, আমাদের স্ট্যান্ড গান দুটো করে গ্রেনেডও আছে সাথে, যদি বেশি সমস্যা দেখি, যখন যে অবস্থা পরিবেশের উপর ভিত্তি করে আমরা গ্রেনেড নিক্ষেপ করি। হ্যাঁ, আমরা এই অবস্থায় আর কি আমরা প্রথম করছি। তারপরে মানে এটা কি ইন্ডিয়া থেকে আসছেন 32 দিন পর? 32 ট্রেনিংয়ের পর প্রথম আমাদের যুদ্ধ করে আমি হিমকুমারী ক্যাম্প, হিমকুমারী ক্যাম্পে, ওইখানে আমরা 130 জন আমাদের একটা ক্যাম্পে পাঠাইলো। ওখানে একটা বিরাট বাঁধঝাড় আছে, বাঁধঝাড়ের মধ্যে তাঁবু খাটিয়ে আমরা ছিলাম, তার পাশে আর কি ইন্ডিয়ান ক্যাম্প। তো আমরা প্রথমে ইন্ডিয়া যখন স্বীকৃতি দিচ্ছে, স্বীকৃতি দেওয়ার আগে আমরা কিন্তু সবসময় ফেস টু ফেস যুদ্ধ করি। যখন ওরা আসিয়া আমাদের উপর অত্যাচার করে, গুলি শুরু করে, তখন আমরা যারা যে অবস্থায় আছি, অস্ত্র নিয়ে, যার যে অস্ত্র বরাদ্দ আছে অস্ত্র নিয়ে ধরি। আমার অস্ত্র বার্তা ছিল আমাদের এলএমজি, আমার সাথে একজন সহকর্মী থাকে, ও গুলি টুলি ভরে দেয়, গুলিটির সঙ্গে নিয়ে থাকা। তো ওই যখনই আমরা দেখি যে ওরা আসছে আমাদের গুলি করতেছে, তখন আমরা থাকে না, আমরা ওইভাবে চলে যাই, যে আমরা আমরা তাদের উত্তর দিই। এইভাবে আমাদের ওই গলির মধ্যে ওরাও মরতেছে, আমাদের লোকও মরতেছে, এমনকি ওরা পেছন থেকে আবার থ্রিস মার্ডার মারতেছে। হ্যাঁ, মর্ডার মারতেছে, মোটরসাইকেল গুলো মারতেছে। এর মধ্যে ভারতীয় আর্মিগুলাও তারা আবার মার্ডার মারতেছে। এরা অবশ্য আমাদের সেভ করতেছে, ভারত আপনাদের পাশাপাশি ইয়ে করতেছে, পাশাপাশি করে। ওরা কিন্তু ফার্স্টে কিন্তু আমরা সামনে ছিলাম, ওরা পেছনে ছিল। আর যেদিন স্বীকৃতি দিল, বাংলাদেশ হিসাবে আমাদের স্বীকৃতি দিল, দেওয়ার পর তখন আমাদের বলো আপনার পেছনে, আমরা পেছনে ছিলাম, ওরা সামনে ছিল। স্বীকৃতি দিল, এটা কি রেডিওর মাধ্যমে? হ্যাঁ, রেডিওর মাধ্যমে প্রকাশ হচ্ছে, রেডিওর মধ্যে প্রকাশ হচ্ছে। আমাদের এই যুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী ছিল, উনি অত্যন্ত আমাদেরকে ভালোবাসতেন, বঙ্গবন্ধুকে ভালোবাসতেন। ইন্দিরা গান্ধীর মতন নেতা আমার মনে হয় ভারতে আসবে কিনা জানি না, এবং আমাদের বাংলাদেশও তৎকালীন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলার মানুষের জন্য, বাংলার মানুষের মুক্তির জন্য, বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন করিয়েছে, এরকম নেতা ভবিষ্যতে আসবে কিনা জানি না। তখন আপনাদের মানে অনুভূতিটা কিরকম ছিল, কেমন অনুভূতিটা? যখন বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করলো, আমাদের তখন আর রক্ত ঠিক থাকতেছে না। আমরা মরবো থেকে মারবো না মরবো, এইরকম আমাদের মনের মধ্যে একটা আবেগ জন্ম। তখন আমরা তো ইয়ং বয়স, রক্ত খেলে টক করতেছে, আমরা কোনো ভয়ভীতি বলতে কিছু নেই, কোনো ভয়ভীতি বলতে কিছু নেই। তো আমরা এইভাবেই যুদ্ধ করছি। পাশাপাশি আমাদেরকে এক সময় ওই হিমকুমারী থেকে আমাদের পাঠিয়ে দিল, এবং করে 2টা করে গ্রেনেড নিয়ে বিভিন্ন জায়গাতে থ্রোয়িং করে আমাদের যাওয়ার জন্য। ইন্ডিয়ান চিফ ক্যাপ্টেন, তার নাম মনে করতেছে না, প্রায় 53 বছর বয়স হলো, মানে নামটা মনে হচ্ছে। যাই হোক, উনি আমাদের 8 জনকে পাঠিয়ে দিলেন, যে আমাকে বললো যে আমার সবাইকে একটা করে টার্গেট দিল,
একজনকে কি বলে পুলিশ ক্যাম্পে পাঠিয়ে ট্রেনিং করতে হবে, একটা থানাকে দিতে হবে, একটা দিতে হবে, মানে বিভিন্ন জায়গায় আর কি একটা করে দিয়ে এলো। আমরা আসতেছি, হঠাৎ করে প্রতিমধ্যে রাত্রে রাস্তার মধ্যে শীতের বাড়িতে আসতেছি, তো আমাদের একটা গাইডের ছিল, সে গাইডার ভুল করিয়া খাম্পের কাছে নিয়ে গেছে। মানে রাস্তা ভুল করে রাস্তা ভুল করে নিয়ে গেছে। আমরা বলতো মেইন রাস্তাতে আমার যাওয়া নিষেধ, আমরা যাবো আইল টাইল চিকন রাস্তা দিয়ে আমরা যাবো, যেখানে খামসানা থাকবে না, রাজাঘাট থাকবে না। আমরা দেখতেছি, আমি 8 জনের মধ্যে আমি প্রথম লাইনের প্রথমে আমি আছি। সামনে দেখছি একটা ব্রিজ, সে সময় জোশটা উঠতেছি, কেবল পূর্ব দিকে জোশটা উদিত হচ্ছে, ওই সময় দেখতেছি 200 গজ দূরে কি যেন রাস্তায় কথা বলতেছে, সিগারেট টানতেছে, আগুন দেখি। আমি আমার গাড়িটাকে বললাম যে বাবা, কথা শুনে আসছে সামনে নিশ্চয় সেনা রাজাকাররা আছে, তারা উর্দুতে কথা বলছে। হ্যাঁ। তা আমি আমার বলতেছে না না না, এখানে কেউ নেই, না যে কথা বলছি, কথা বলার সাথে ওরা ফায়ারিং করলো, ফাঁকা ফায়ারিং যখন করলো, তখন আমরা 8 জনের মধ্যে 5 জন এক পাশে রাস্তার এক পাশে রোয়া খেতে চলে গেল, আর আমরা 3 জন এক পাশে রোয়া খেতে চলে গেলাম। রোয়া খেতে যাওয়ার পাশে একটা বাড়ি দেখলাম, ওই বাড়ির মধ্যে, বাড়িটা পুড়ি হিন্দুর বাড়ি ছিল, বাড়িটা পুড়ি চতুর্পাশে ঘেরা আছে। ওই ঘেরাটা আমি এমনভাবে লাফ দিলাম, এই বুকের মধ্যে ঘেরাটা লাগলো, এটাকে পাশে পড়িয়েছি। পরিযার পাশে ওখানে ছিল কাঁঠাল গাছ ছিল, ময়নার গাছের কাঁটা ছিল, ওই কাঁটাগুলো ছিদ্র হয়ে গেল আমার। কি অবস্থা হলো, আর 2টাকের গ্রেনেড তো আমাদের আছে, অনেকের গ্রেনেড ওখানে পড়িয়েছে, যেমন মাথা চলে যাচ্ছে। হ্যাঁ, পাশাপাশি আমরা যে দৌড়েছি না, এদিকে কিন্তু আমার ব্যাট খেলা মারতেছে, করতেছে, আর আমরা আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। 5 জন এক পাশে আমাদের সাইড চলে গেল, এক পাশে আমরা 3 জনের পাশে। ওরা মনে করছে আমরা 3 জন মারা গেছি, আমরা মনে করছি ওর 5 জন মারা গেছি। যাই হোক, একটা বিরাট একটা, আপনি কি 3 জনের গ্রুপে ছিলেন না? আমি 3 জনের গ্রুপে ছিলাম। একজন শিববাজারের বাড়ি, একজন শ্যামপুরে, আর আমি চন্দনপাড়ে। যাই হোক, আমরা রোয়ার খেতে, রোয়ার তখন আমাদের একমাথার মতো দল, পানি ছিল ওইগুলা, ওই রোয়ার গাছ আস্তে আস্তে সারাই হাঁস যেমন ধরে চলে, ওইভাবে আস্তে আস্তে সারাচ্ছি, আগাচ্ছি আস্তে আস্তে। এদিকে খামসেনারা চতুর্পাশে এখানে দৌড়াচ্ছে, মুক্তিযোদ্ধা কিদার হাতে কিদার যাতায় ওই মালুম নাই হওয়া, হ্যাঁ কিদার, হ্যাঁ এইভাবে শুনতেছি, আর আমি আল্লাহ করতেছি, আল্লাহ করতেছি, আর ভেতরে যেতেছি। ওখান থেকে প্রায় 1 কিলোর মতন দোলার মধ্যে চলে গেছি। ওই যাওয়ার পথে সমস্ত রোগের মধ্যে, যারা শরীরের মধ্যে যে রক্ত ঝরতেছে, ওই কাঁটা লেগে আমাদের মোটেই খেয়াল নাই, শরীরের মধ্যে দেখতেছি এত বড় বড় জোঁক ধরিয়া সম্পূর্ণ রক্ত খাইতেছে। একবার একবার একটা উঁচা জায়গায় যখন দেখলাম যে ওজন লাগতেছে, ওজন লাগে কেন দেখি যে একটা শরীরের মধ্যে জোঁক একটা বড় বড় ধরে কামড়ে ধরে আছে। তখন ওই আমাদের 3 জনের কান্না, 3 জনের গালাগালি কান্না শুরু করলাম একটা পুকুরের পাড়ের মধ্যে, সবারই চোখ ধরছে। সে আর 2 জন আমার যে বন্ধু 2 জন আছে, ওই 2 জনের মধ্যে আবার বিল্ডিং এর মধ্যে প্রস্তাবের দ্বারে 2টা চোখ ধরছে, প্রস্তাবের দ্বারে 2টা চোখ ঢুকিয়েছে। এখন আমার বলছে যে কাছে ভাই বাঁচাও বাঁচাও বাঁচাও, কিনছে দেখ মানে উঠিয়া বালু হাতে নিয়ে আর তার প্রসার ইয়াটা ধরিয়া চোখ টানিবার 2 জন গেছে। আমি আমার দেখতেছি যে আমার নাই, আমি সে ধর নেই, পাশাপাশি ধরছে করতে, খালি ছেড়তেছে আর চর্চা করতেছে। আর এমন আমার এক কান্না আসলো আল্লাহর কাছে, আল্লাহ তুমি রক্ষা করিস, তা আমার জন্য মাতৃ নিয়ে আমরা আমাদের ফিরতে পারি। আল্লাহ যে উদ্দেশ্যে আমরা আসছি, আমরা যদি দেশকে স্বাধীন করি, আমার বাবা আমার কাছে ফিরে যেতে পারি, এই স্বাধীনতার জন্য আমরা দেখতে পারি, যেন বাংলার মানুষকে এখন স্বাধীনতার স্বাদ দিতে পারি, এটা বারবার আল্লাহর কাছে কামনা করে আছি। যাই হোক, ওখান থেকে ওই অবস্থায় দেখতেছি ওই রাত 8টার থেকে 12টা পর্যন্ত গুলি কিন্তু চলতে হলো, আর আমরা কিন্তু ওখানে লুকিয়েছি। আর থেকে তারপর চিন্তা করছি কোন দিক যাবো, এখন ভারত কোন দিক দিক, আমরা কিন্তু দিশা হারিয়েছি, কোনটা পূর্ব কোনটা পশ্চিম ভুল পাচ্ছি না। তারপরে আমাদের ধ্রুবতারার মাধ্যমে যে দিক নির্দেশনা করা যায়, আমরা তখন দেখি ধ্রুবতারের দিকে ঠিক এইটা পূর্ব, এটা পশ্চিম, এটা পূর্ব, এইদিকে ভারত হবে, এইদিকে বর্ডার হবে। ওখান থেকে দেখি প্রায় 1/2 কিলো দূরে বাড়িতে বাতি টিপ করে চলতেছে। আমরা তখন বললাম যে ওই বাড়িতে যাচ্ছি, ওই বাড়িতে পাট ক্ষেত দিয়ে ভেতরে যাই। সে ওই এক বাড়িতে উঠলাম, বাড়িতে উঠি চাচাকে ডাকতেছি, জানলা খুলি দেখে কে কে কে, চাচা আমরা, আপনারা কে? আমাদের তো গাটা ভিজে আছে না, লঙ্গি খেলে পড়ার লঙ্গি খেলে কাঁচা টিমারা আছে, গা ভিজে আছে, আপনারা এখানে কেন? চাচা আমাদের তো রাস্তা দেখে দেন, আমরা ভারতে যাবো, কোন দিক যাবো?
বাবা আপনারা কি মুক্তিযোদ্ধা না, সর্বনাশ, এটা রাজাকারের এলাকা মা, দেখলে এখন শেষ করে দেবে। মানে ওই রাস্তাতে যারা অমুক বাড়িতে আওয়ামী লীগের এক লিডার আছে, ওখানে ওনার বাড়িতে যান, রাস্তা তো আমরা জানি না। যাই হোক উনি যেভাবে নির্দেশনা দেন ওইভাবে আমরা গেলাম, যা সেই তার বাড়িতে উঠলেন। যখন এই বাড়িতে উঠছি এখানে 8-10টা কুকুর আসি ধরলো, আমরা সবাই বসলাম, বসিয়া তারপরে চিলে চিলে তারপরে বাড়ির লোক, একটা মহিলা বাড়ির লোক, আওয়ামী লীগের যে লিডার তার ওয়াইফ বাড়ির লোক, বাবা আপনারা কি না আন্টি আমরা মুক্তিযোদ্ধা, এ বাবা আসুন 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 আসুন। মানে ঘরের মধ্যে জায়গা দিল। এই ঘরের মধ্যে জায়গা দেওয়ার পর যখন আমাদের শরীর দিয়ে সারা ব্লাড ঝুঁকতেছে খালি, তখন আমরা বললাম আম্মা আমাকে 3 জনকে 3টা লুঙ্গি দেন আমরা করবো। আমাদের দেখি উনিও খুব মর্মাহত। আচ্ছা বাবা আমাদের বাড়িতে রাতাখানা তখন তখন আসে, লুটতারাজ করে আজ গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, টাকা নিয়ে যায়, ধান চাল সব নিয়ে যায়। এখন এই আপনাদের কথা শুনলে যে কি হবে বাবা করি না, আর রাত্রে কি করি এখন চাই কোথায়? রাত 12টার সময় ওনার বাসায় গেছি। যাই হোক মানে আওয়ামী লীগের যে লিডার উনি ছিল না? উনি ছিল, উনি ছিল, উনি আমাদের দেখিয়া কাপড় চাপড় দিলাম, আমরা বসলাম থাকলাম। আমরা 3 জনের মধ্যে 2জন ঘুম পাড়ি, একজন ডিউটি দেয় সেন্ট্রি, কারণ আমাদের বাঁচতে হবে। তখন থেকে কেউ আসে গ্রেনেড নিয়ে আমরা থাকি, গ্রেনেড 2 জায়গায় আমাদের আছে গ্রেনেড। তারপরে আমাদের ওই মুহূর্তে রাত্রে ওই আওয়ামী লীগের লিডার স্ত্রী ওনার মুগি দেবো গেল, মুগি দেবো গেলে আমাদের ভাত খাওয়াতে হবে। ভোরের সময় যখন আজান দেয় ওই সময় আমরা ডাকতেছে, হ্যাঁ বাবা বাবা উঠেন উঠেন। হ্যাঁ উঠলেন, ভাত দেখিয়ে ভাত যখন দিল আমাদের সে মায়ের কথা মনে পড়ছে, যেভাবে যেভাবে মা আমার মা বাবা তাকে আমাদের ভাত খাওয়াইতো সেইভাবে সেই চিন্তা মানে আমাদের সেই আবেগ যখন মায়ের কথা মনে পড়লো যে আমরা আমাদেরকে মা যেভাবে লালন পালন করতে, যেভাবে আমাদের এত ছোট করে খাওয়াইতো, সেই মায়ের স্মৃতিটা আমার মনে করতেছে। ওই মায়ের কথা, ওই মায়ের ওই চাচি যখন আমাদের খাবার দিল আমরা একবার খাই, কারণে চাচি এমন যে মানুষ ভালো ছিল, আমাদের চোখের পানি বারবার মুছতেছে, বাবা তোমার মা আমি মা, আঙ্কেল বলতেছে আমি তোমার বাবা, বাবা চিন্তা করো না, দেশ স্বাধীন হবে ইনশাল্লাহ, একদিন আমরা দেশের স্বাধীনতা ভোগ করবো ইনশাল্লাহ। এভাবে আমি সাহস দিলেন। খাওয়া দাওয়া হইলো, খাওয়া দাওয়ার পর আমার ভারতের দিকে চলে গেল, যে বর্ডার আমার দেখে না, রাস্তা দেখে যাচ্ছি, এর মধ্যে তার আশপাশে বাড়িঘরের কাছে কিছু লোকজন দেখতেছে, এরা কারা এরা কারা কারা, আমরা কারোর সঙ্গে কথা বলি না, আমরা খুব চুপ করে চলে গেলাম। ভারতে যখন গেলাম আমাদের ক্যাম্পে গেলাম, ক্যাম্পে আমরা তো কাজ ইনকমপ্লিট করে চলে গেছি। আমাদের যে শিপ ক্যাপ্টেন আমাদের অর্ডার দিয়েছে, ওখানে যার যার ইয়ে আছে প্রোগ্রাম যেখানে দিয়েছি সেই প্রোগ্রাম ছিল সব করে আসতে হবে। আমরা তো প্রতিমধ্যে অ্যাটাক ফেলে গেলাম স্থানটার কাছে, রাজাঘাটের কাছে আমরা যাবে। ওখানে যাওয়ার পর আমাদেরকে এমনভাবে সাজা দিল ইন্ডিয়ান আর্মিরা, আমাদের তখন এমনি শরীর দুর্বল, রক্ত ঝরে গেছে, শরীরে আরো দুর্বল লাগিয়েছে, তখন ক্রোলিং দিল, আমার ক্রোলিং দিল, আর 2 ঘাড়ে 2টা রাইফেল দিয়ে আমাদের 1 কিলো দৌড় যেতে বলে আসতে বলে। কি করুন দৃশ্য, সেই সেই দৃশ্যগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যায়। তার সময় আল্লাহকে, আল্লাহ কি করলাম আমরা, কেন বাড়িঘর ছেড়ে আসলাম, আল্লাহ কেন আমার বাবা মার কি অবস্থা হলো, তারা কেমন কি আছে, বাঁচে আছে কিনা, আমাদের কথা তারা চিন্তা করছে, ওরাও আমাদের কথা চিন্তা করতে চাই। এইভাবে আমরা থাকি। তাই এভাবে সাজা দিল, যখন সাজা দেওয়ার পর আমাদেরকে রেস্ট দিল, খাইতে দিল, খাইলাম। খাওয়ার পর রাত্রে আবার একখানে এডিট করার জন্য পাঠিয়ে দিলাম। যে 5 জনের গ্রুপটা ছিল ওইটা ও 5 জনকে পরে আমরা আমাদের ক্যাম্পে তারা ফিরিয়েছি। ওরা অনেক কষ্ট করে ওরাও চলে গেছে, ওখানে সাক্ষাৎ দেবো, সাক্ষাৎ দেওয়া ওরা বলতেছে যে আমরা বলতেছি, ওরা বলতেছে তোরা 3জন নাই চলে গেছো, আমরা বলতেছি ভাই আমরা মানে কিন্তু তোরা 5জন নাই চলে, 8 জনের সাথে সাক্ষাৎ দিচ্ছি। হওয়ার পর তখন থেকে আসি, ওখান থেকে পরে আমাদের কিছুদিন পর আবার অন্য ক্যাম্পে আমার পাঠাই দিল। আর পাঠানোর পর প্রায় দেশ স্বাধীনের 3-4 মাস আগে আমাদের 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলো না, অক্টোবরের দিকে, অক্টোবর নভেম্বর, অক্টোবরের শেষের দিকে, তখন তো তুমুল যুদ্ধ। ওই সময় যে যুদ্ধটা হয়েছে, আমাদের গোসল তো নাই, খাওয়ার নিয়ম কানুন নাই, গোসলটা নাই, গোসল আমরা 15 দিন 20 দিন 1 মাস মানে গোসলে মারা হয় না। যাই হোক ওই সময় পানির মধ্যে কাপড় চোপড় দিলে পরাতে শরীরের মধ্যে ঘা হয়ে গেল, পরাতে এমনভাবে ঘা হলো ওই ঘা ধরে থাকতে পারি না। তখন আমি আমাদের ক্যাপ্টেনকে বললাম আমাদের মেডিকেল হবে। তখন কিন্তু আমাদের উত্তরবঙ্গের মধ্যে তেঁতুলিয়া হাসপাতাল, তেঁতুলিয়া ওখানে একটা হাসপাতাল আছে, ওই হাসপাতালে আমাকে 12 দিন ছিলাম। 12 দিন থাকার পর ওখানে যা দেখি
মানে ওখানে যে স্মৃতিগুলো দেখতেছি, কারো হাত উড়ে গেছে, কারো পা উড়ে গেছে, ওগুলো দিকে আরো আমরা বেশি আরো হয়ে গেছে। কি অবস্থাটা পাশের সিটে দেখতেছি। একদিন দেখলাম কি আমার পাশে একটা সিটে নতুন একটা আর্মি এসে শুইল। আমি ওনাকে বলতেছি, বাবা আপনি কোথায় আছেন? কত রংপুর ক্যান্টনমেন্ট থেকে। সর্বনাশ, রংপুর ক্যান্টনমেন্ট কোথায়? আপনার বাড়ি তো সৈয়দপুর। কি হবে আপনার? সৈয়দপুরটা কি ফাংশনাল রংপুর ক্যান্টনমেন্টে ভর্তি ডাকছিল। ওখান থেকে আমাদের 30-35টা সেনাবাহিনী এবং পাবলিক নিয়ে যা ক্যান্টনমেন্টের পশ্চিম পাশে একটা পুকুর আছে যেখানে আমি বাড়ি করছি। ওই জায়গাতে আমাদের হাত পা চোখ বান্ধিয়ে ব্রাশ কার্পের মাটি চলে গেল। আমার কিন্তু সাইডে গুলি লাগছে, এটা উড়ে গেছে। তো আমি পড়ে গেছি, যারা পড়ে গেছে তারা সবাই বলতেছে, কাঁদতেছে, বাবা বাঁচাও, মা বাঁচাও, বাবা পানিতে, মা পানিতে, এইভাবে চিল্লাচিল্লি করতেছে। ওই সময় খানসানা যারা চিল্লাইতেছে তারা আবার ওই আসিয়া আবার রাঁধিতেছে, রাইফেলে ব্যাট দিক মারতেছে, উৎসব দেখতেছে। দেখার পর ও নিজে মৃত্যুর ভান করিয়া লুকিয়ে আছে, ওকে আর কিছু বলেনি। যেটা কথা বলছে সবগুলো একবার লোকের মারছে, আবার নতুন করে গুলি করে আবার মারি করছে। ওখানে ওরা গাড়ি নিয়ে চলে গেছে ক্যান্টনমেন্ট। তখন এই উঠি দেখে যে সবাই শেষ হয়েছে, 2-1 জন আছে। আস্তে আস্তে চিঠি ধরিয়ে গ্রামের দিকে চলে গেছে। গ্রামের লোককে বলছে, বাবা বাচ্চা আমার এই আসলো। তখন উনি একটা এখন এমবিবিএস ডাক্তার এসেছিল, তার কাছে নিয়ে প্রাথমিক পর্যায়ে একটা ট্রিটমেন্ট করছে। করার পর শ্যামপুরে গিয়ে তাকে হেলিকপ্টার রেলগাড়িতে চলে গেছে, হেলিকপ্টার দিয়ে সব চলে গেছে। ভারতে যাওয়া ওই আমার সাথে দেখা হল, ওদের কাছে এই কথাগুলো শুনলাম। শোনার পর আমার খুব আরো আবেগ প্রথমগুলো শোনার কি অবস্থা, আমার দেশের বাড়ি আছে কিনা সব বোধহয় শেষ হবে, এরকম আমাদের একটা। যাই হোক, ওখান থেকে 12 দিন পর আবার ক্যাম্পে চলে এসেছি। ক্যাম্পে আসার পর আমরা তখন ছিলাম বাংলা মানে ইয়েতে পঞ্চাঘাট জেলায়, ওই এলাকায় তখন আমাদের ক্যাম্প ছিল। পঞ্চাঘাট দিয়ে আমরা আসতে এসেছি, তেঁতুলিয়া বর্ডার দিয়ে আমরা ঢুকছি বাংলা মান্দার। বেরুবাড়ি একটা জায়গা আছে ভারতে, বর্ডার একটা আছে, ওই বেরুবাড়ি ক্যাম্পে একটা বাড়িতে আমরা 3 মাস ওখানে ক্যাম্প করেছিলাম বাড়িতে। ওইখান থেকে আমরা ওখান থেকে সামনে আমরা অ্যাডভান্স করি। ওই ক্যাম্প থেকেই ফাংশন আগে ক্যাম্প প্রায় 3-4 কিলো দূরে। ওরা রাত্রে করে আসি আমাদের ক্যাম্পে অ্যাটাক করে। আমরাও করি কি, আমরাও অ্যাটাক করি। আমরা মাঝে মাঝে রাস্তায় গিয়ে এমবিস করে থাকি, চুপ করে থাকি। যখন রাস্তা দিয়ে যায়, রাস্তা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ক্র্যাশ করে মারি দিই। আমরা বিভিন্ন কায়দা কৌশল তাদেরকে মারছি। যেমন একটা রাস্তার মধ্যে 2-3 রাস্তার মধ্যে একটা চৌকত থাকে না, ওখানে আমরা মাইন পুঁতি রাখি, ওখান থেকেই আমার তার টানি নিয়ে যায়। তারা 1-1.5 গাছ দূরে বসে থাকে। তখন দেখি যে খানসানারা গাড়ি ধরে ওদিক যাওয়া আসা করে। যখন গাড়ি ধরে আসে, যখন ওই রাস্তার চৌকতে যখন আসে, তখন ওই তারটা আমরা টান দিই। ওখানে ডাটা নামে একটা ইয়ে আছে, ওই ডাটা যখন টান দেয় ওটা বাস্ট হইলে, ওই বাইনটা বাস্ট হইলে ওখানে যত গাড়ি টাড়ি আছে খানসানা সব শেষ হয়ে যাবে। এইভাবে তাদের নাজেলা আমরা করছি। আমরা বিভিন্নভাবে নাজেল করছি। প্রথমে আমরা রাস্তার ব্রিজ কালভার্টগুলো আছে সব উড়িয়ে দিচ্ছি। এমনকি বড় বড় রাস্তার প্রতি যে গাছ পড়ে না, বড় বড় ডালগুলো মাইন্ড দিয়ে কাটিয়ে ফেল দিচ্ছে। অনেক সময় দেখি খানসানারা গাড়ি ধরে গেল একটা এলাকায়, ওই সময় যাওয়ার পর তখন আমরা তড়িঘড়ি করিয়ে ওই গাছের মধ্যে উঠিয়ে মাইন্ড গাছ তৈরি করিয়া সেট করে দিয়ে করে ডাল কাটি ফেল দিই। বড় ডাল চলতে পারে না, আসিয়ে গাড়ি মানে আটকা যায়। তখন করে কি আমরা লুকি থেকে ইংলিশ করে দিতে থাকি। যখন আসি গাড়ি ওটা দাঁড়াইবে, সঙ্গে সঙ্গে এরা বিরাজ করে আমি শুরু করতে এলএনজি দিয়ে ডাটার করে ক্লাসিক। অনেকে মারা যায়, অনেকে মনে না, অনেকে আবার করে থাকে। যাই হোক, আমাদের প্রথমে ছিল হিটার না, আঘাত করবো আমরা মাফ। আমাদের এটা প্রথমে আমাদের নির্দেশনা ছিল আমাদের স্যারেরা, মুস্তাদেরা, যে আপনারা আঘাত করবেন, নিজেকে সেভ করবেন, নিজের জীবনকে সেভ করবেন, ওদেরকে মারবেন। কোন ভাষায় বলতে হবে? ইন্ডিয়ারা হিন্দি কথা বলতো, প্রথম মনে হিন্দি কথা বলতে পারিনি, বুঝতে পারতেন? বুঝতে পারি নাই। আমাদের ইন্ডিয়ান ক্যাম্প যখন আমরা ট্রেনিং করি, ট্রেনিংয়ের সময় আমাদেরকে ইন্ডিয়ান আর্মির বেশ কিছু শিখ, তারা কিন্তু আমাদেরকে খুব অত্যাচার করতে হবে। খানসারা যেভাবে অত্যাচার করছিল, আমরা তো বাংলা ছাড়া হিন্দি কথা বুঝি না। আর অনেক মুক্তিযুদ্ধ যারা গেছি, তারা তো বড় লোকের ঘর ছেলে ফেলে দেয়নি,
এই নিম্ন মধ্যবর্তী মধ্যবর্তী এই তারাই গেছি, এই ধরনের ছেলেবেলারা আমরা গেছি, বড় লোকের ঘর ছেলেবেলা। শুধু দুইজনকে দেখছি, সেটা হলো জাতীয় বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল এবং শেখ জামাল। আমরা কিন্তু ফার্স্ট ব্যাচ ছিলাম। আমরা যখন ট্রেনিং ক্যাম্পে চলে গেছি, ওইখান থেকে শুনলাম যে বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল শেখ জামাল ট্রেনিং দিচ্ছে। যাই হোক, তাদের সাক্ষাৎ করতে পারিনি আমরা। আমরা আমাদের ইয়ে দিচ্ছিলাম। যাই হোক, ভালো লাগলো যে জাতীয় বঙ্গবন্ধুর ছেলে দুজনে সিনেমা দিক খুব লাগছে। যাই হোক, এই অবস্থায় আমরা আমাদের 9টি মাস করুণভাবে দিন কাটাইছি, যেখানে খাওয়া দাওয়ার নিয়ম ছিল না, ঘুম ছিল না, আরামাস ছিল না। আমরা মনে করেন রাত্রে কোথাও ঘুম পাই, হঠাৎ একটা গ্রাম থেকে ছুটি আসতো, আসিয়া 8-10 জন 15-20 জন আসিয়ে চিল্লাচিল্লি করতো, বাবা বাঁচা, বাবাকে কি হয়েছে? যে আমার মাকে নিয়ে গেল, আমার গরু সব নিয়েছে, ওখানে আমার বোনকে নিয়ে গেল, কে খানসানের আলাদা গেল। ওই অবস্থায় ঘুম থেকে উঠিয়ে তার যে অস্ত্র আছে উঠিয়ে নিয়ে আমি সেখানে দৌড়ে যায়, শ্বাসের মোকাবেলা করি। অনেক সময় তাদের পূজাতে করে মেয়েকে ছিনিয়ে নিয়ে আসে, মাকে নিয়ে গেলে মাকে ছিনিয়ে নিয়ে আসে, যারা আনতে পারি না তো আমার মানে গুলি করে মাছ ধরতে চলে যায়। এইরকম করুন দৃশ্য কবে শেষ হবে না না, ওটার কোনো নির্দেশ নেই। আমরা 6 মাসে যে হবে এটা আমরা বুঝতে পারিনি। তবে আমাদের আল্লাহর কাছে আমরা আশা করতেছি যে যখন দেখতেছি ওরা ক্লোজ হচ্ছে আস্তে আস্তে, সারা বাংলাদেশে খবর নিচ্ছি তো ক্লোজ হচ্ছে, ক্লোজ হচ্ছে। হ্যাঁ, প্রোগ্রেসটা কত দূর, বাংলাদেশ কিরকম অবস্থা আছে? আমরা যখন বেরুবাড়ি থেকে বাঙালপাড়া একটা গ্রামের নাম, বাঙালপাড়া থেকে আমরা মার্চ করতেছি সামনের দিকে। ওখান থেকেই তেঁতুলিয়া হাসপাতাল না, ওটা একটা সরকারি কলেজ একটা আছে, ওই কলেজে কাছে যখন আসছি, ওখানে আর একটা করুণ দৃশ্য একটা আমাদের সামনে পড়লো। ওখানে একটা বাংকারের মধ্যে প্রায় 30 থেকে 32 জন মেয়েকে, স্কুল কলেজের মেয়েকে ওখানে নির্যাতন করছে। তো ওটাই ছাড়ি যাবে, ওরা যখন ইন্ডিয়ান স্বীকৃতি দিয়েছে না, ওরা সামনে ক্যান কামানির সামনে গেছে, আমার পেছনে যুদ্ধ করতেছে, এরা পাশেই গেছে ফাংশন, সব কিছু গেছে, সব চলে যাচ্ছে ইয়ার দিকে, ঠাকুরগার দিকে চলে যেতেছে। ওখান থেকে যখন চলে যাচ্ছে, তখন আমরা ওই ইয়াটা কে বলে তালমার ব্রিজ থেকে ওখানে একটা কলেজের পাশে যে ইয়া ছিল, ব্যাংকার ছিল, ব্যাংকার কলেজের মেয়েগুলো কাঁদতেছে, বাবা বাঁচা, মা বাঁচা, চিলে চিলে। এবার যা দেখি তাদের পরনে কাপড় নেই, মাথা আরো নষ্ট হয়ে গেছে। কি করুণ দৃশ্য! আমাদের যার যে লঙ্গি আছে লঙ্গি দিচ্ছি, শার্ট আছে শার্ট দিচ্ছি, দিয়া তাদের বিদ্যুৎ রক্ষা করতে করিয়া, তারপরে পরিকে পার্শ্বে কোথাও কাপড় টাপড়ের ব্যবস্থা করে নিয়ে আসিয়ে তাদেরকে সবাইকে নিয়ে, তারা ভাই করতেছে আর কাঁদতেছে। অনেকে মারা আছে, কেউ অন্তঃসত্ত্বা, পেটের মধ্যে বাচ্চা, এরকম অনেকে দিতেছে, কেউ আবার বাচ্চা নিয়ে আছে। কি করুণ দৃশ্য! এই খানসানেরা কিভাবে অত্যাচার অভিযোগ করছে আমাদের বাঙালি জনগণের উপর, এটা ভুলের কথা নয়, অত্যন্ত জঘন্যতম। আল্লাহ যা আছে, আল্লাহ কখনো কিন্তু নির্যাতন সহ্য করবে না। নারী নির্যাতন যারা করবে তাদের ধ্বংস হবে, এটা কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেছে। উপরে আল্লাহ আমাদের রহমত বরকত, তারা যে নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত মানব সাধারণ নিরীহ লোককে যে হত্যা করেছে, নারী নির্যাতন করছে, এটা আল্লাহ শব্দ করে নেই। এই জন্য অল্প সময়ের মধ্যে, মাত্র 9 মাসের মধ্যে স্বাধীন করতে পারছি। আমরা কিন্তু কল্পনা করি এই গ্রামের সাথে আমরা 9 বছরও দেখতে পারি, 9 বছরও দেখতে পারে, আরো বেশি লাগতে পারে। এরকম যেটা আমরা অনুভব করছি, খানসানেরা একমাত্র হেরে যাওয়ার একটাই ইয়া ছিল, সেটা বাঙালিদের নিরীহ নিপীড়িত মানুষকে যে নির্যাতন করছে, দেশকে নারীদের উপর যে অত্যাচার করেছে, নারীদের উপর জুলুম করেছে, নারী ধর্ষণ করেছে, এইটা আল্লাহ তাআলা সহ্য করে নেই। আল্লাহ তাদের পতন করেছে, ইনশাআল্লাহ পতন হয়েছে। যেদিন দেশ স্বাধীন হয়েছে সেদিন আমাদের ঠাকুরগাঁ ক্যাম্পে ছিলেন, ঠাকুরগাঁ পিটিএফ ক্যাম্পে ছিল আমাদের স্কোয়াড লিডার, আমাদের লিডার ছিল মেজর সদরুদ্দিন। উনি ছিল আমাদের ওখানকার ক্যাম্পের ইনচার্জ ছিল। ওই দিন স্বাধীন করছে, ওই দিন ওনাকে কাঁধে নিয়ে আমরা ফুর্তি করছি, কাঁধে নিয়ে ফুর্তি করছি, আর জয় বাংলা স্লোগান দিছি। সারাদিন আমরা, আমাদের অস্ত্র ছিল ভান্ডারে, গুলি ছিল, আমরা ফাঁকা গুলি করছি, আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এইভাবে আমরা। এটা তো আপনার ইন্ডিয়া আর পাকিস্তান চুক্তিটা সাইন করছে, হ্যাঁ, তারপর যখন শুনছি যে ওরা স্যারেন্ডার করছে, এই তো যখনই আমাদের কাছে এই সংবাদটা আসছে, তাৎক্ষণিকভাবে আর আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ওই ক্যাম্পের ইনচার্জকে ঘাড়ে করে নিয়ে
স্লোগান দিয়েছে আর বেড়াচ্ছি, এমনকি গাড়ি 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 গিয়েছিল, গাড়ি চড়িয়ে পুরো শহর প্রত্যক্ষ করছি। আর জনগণকে সবাইকে ধন্যবাদ দেন, সবাইকে ধন্যবাদের ক্ষমতা জানাচ্ছি। জনগণ তো নাই, এলাকার জনগণ নাই, সব শূন্য একদম, বাড়িঘর নাই, বাড়িঘর সব শেষ পেয়েছে তো জ্বালিয়ে পুলিশ। ইন্ডিয়ায় চলে গেছিল। হ্যাঁ, অনেক ইন্ডিয়া চলে গেছে, শরণার্থী ক্যাম্প চলে গেছে। আর 2-4 জন হয়তো লোকে লেগেছিল অনেক দূরে দূরে, বাড়িঘর ছেড়ে অনেক দূরে নির্জন এলাকায় ছিল, যেখানে খামছানা রাজাকারা যাইতে পারে না। হ্যাঁ, সেই জায়গায় লোকে লেগেছিল। স্বাধীনতার পর তারা আবার ফিরে আসছে। এই অবস্থায় আমরা বিগত 9 মাস খামছানার সাথে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে যুদ্ধ করে ইনশাল্লাহ আল্লাহ আমাদের বজায় রক্ষা করছিলেন। যার কারণে আমরা, তাছাড়া বাঙালি আমার ছড়া দোয়া ছিল, আল্লাহ রহমত ছিল, আমরা বিগত 9 মাস যুদ্ধ করে সারা করেছি ইনশাল্লাহ। তারপরেও আজকে দেশ স্বাধীন করার বড় দেশের মধ্যে জবাবদিহিতা চলছে। এখন আপনার বর্তমান যে অবস্থা, আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে আমি মাঝে মাঝে এখন মাঝে মাঝে আবেগে কিছু কথা বলি। আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটি জীবন বাঙালির অধিকার ফিরে নেওয়ার জন্য, বাঙালিকে দেশের স্বাধীনতার জন্য সারাটি জীবন রাজনীতি করছে, জেল খাটছে। সে কি পেয়েছে? কোনো শান্তি পেয়েছে? কোনো শান্তি পায় নাই। তার পুরো পরিবারকে তাকে ভীষণভাবে তার বাসাতে প্রতিষ্ঠান বাড়িতে হত্যা করবো। আমাদের স্বাধীনের পর সেখানে গেছিলাম, আমি দেখার জন্য গেছিলাম। আমরা কয়েকজন মুক্তিযোদ্ধার বাড়িতে গেছিলাম দেখার জন্য। ওখানে ঢুকতে দেয় না যে আমরা মুক্তিযোদ্ধা, আমার বাড়ি দেখবো কোথায় বঙ্গবন্ধু মারছে, কোথায় মারছে। ওখানে দেখালো যে বঙ্গবন্ধু গেছে, ফের ক্যাম্প ছিল, এখানে মারছে। ওই শেখ মোহাম্মদ আসছে, শেখ মোহাম্মদ সব জায়গা দেখলো। আমার একটা হু করে কান্না পেয়েছে। আমাদের ওখানে কান্না যে আসছে, সে স্মৃতিগুলো দেখে আমরা সহ্য করতে পারি নাই। আর তখনই আমার মনে হচ্ছে যে এদেরকে আমরা কাউকে ছাড়বো না। আমরা স্বাধীনের পর আমাদের এলাকায় যে অবাঙ্গালি আছে, সেই এলাকা আমরা শেষ করে দেবো, খান সেনাদের থেকে শেষ করে দেবো, রাজাকারদের এলাকা একটা লাগবো না। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি এত মানুষকে ভালোবাসতেন, এত ভালোবাসে, বেশি ভালোবাসা কিন্তু ক্ষতি করছে। তার ক্ষতি করছে কোনটা? আজকে দেখেন আমাদের তৎকালীন 7.5 বাঙালি কিন্তু তার উদ্দেশ্যে ডাক দিচ্ছেন মুক্তিযুদ্ধের জন্য। আমরা সবাই তো যাইনি, মাত্র 1 থেকে 1.5 লাখ মুক্তিযোদ্ধা আমরা ছিলাম। 1 থেকে 1.5 লাখ মুক্তিযোদ্ধা, তার বেশি যায়নি। তারপরেও দেখেন আজকে বঙ্গবন্ধু হয়তো বিদেশের চাপে পড়িয়া যখন তারা সারেন্ডার করছে, খান সেনারা, আমরা তোমাদের ফিরে আসে ওদের মারতাম, কিন্তু আমাদের সহ্য হয়নি, আমরা ধরতে পারতেছি না। আমাদের অস্ত্র সারেন্ডার করতে বলছে, আমরা সারেন্ডার করতে চাচ্ছি না। তা আমরা তাদেরকে মারি ফেলবো, তারপর অস্ত্র ফিরত, তারকে দেবো না। এখন বঙ্গবন্ধু নির্দেশ মানতে হবে। আমাদের যারা আমাদের 11টি সেক্টর কমান্ডার ছিল, সারা বাংলাদেশে 11টি সেক্টর ছিল, সে একটাকে সেক্টর একটাকে কমান্ডার ছিল। সে আমাদের 6 নম্বর সেক্টর কমান্ডার যিনি, বাসা নিয়ে নির্দেশনা দিলেন অস্ত্র জমা দেওয়ার জন্য। এখন বিধান আছে, নেতা নেতৃত্ব মানতে হবে। যার নেতা নেতৃত্ব না মানলে তো এটা একটা অন্যরকম হচ্ছে। এবং তার নির্দেশনা আমরা করলেন। তারপরে আমরা আশা করছিলাম খানসানার থেকে বিভিন্ন স্কুল কলেজে বন্দীকে রাখছে, এদের বিচার করা হবে। আমরা বিচার দেখবো, আমরা মুক্তিযুদ্ধরা, আমরা বাঙালিরা দেখবো এই বাংলার মাটিতে যে বিচারটা কি হয়। এখন বঙ্গবন্ধুকে বিভিন্ন দেশের সরকাররা তাকে এমনভাবে করছে যে না, মানা যাবে না, ওদেরকে ওদের দেশে ফেরত। এবং আমাদের বাঙালিরা যারা পশ্চিম পাকিস্তানে আছে তারাও ফেরত, একটা বিনিময় চুক্তি। এখন এই বাঙালিরা যদি কেউ পশ্চিমকে না থাকতো, হ্যাঁ, তাহলে হয়তো বা এদেরকে হ্রাস করতো। যেহেতু এতে মারলে তো ওরা ওদেরকে মারি ফেলবে, এই বিনিময়ে তারা ফেরত পেল। এই জন্য মাঝে মাঝে আজকে খুব আসে, আমার আবেগ আসে। সে আবেগটা হলো যে বঙ্গবন্ধুকে মাঝে মাঝে একটু আবেগে গালি দেই আমরা। গালি দেই যে বঙ্গবন্ধু কেন এই বাঙালির জন্য এত ভালোবাসলো, বাঙালি কেন ভালোবাসলো, বাঙালির জন্য কি পাইলো? কোনো স্বাদ পাইলো না, কিছু করে তার পরিবার ধ্বংস হয়ে গেল, পরিবারকে ন্যাশ করে দিল, কি পাইলো তারা? হ্যাঁ, আজকে তারাও চলে গেল, আমাদের অপমৃত্যু করে চলে গেল। আজকে বাঙালি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এইরকম নেতাদেরকে আগামীতে বাংলাদেশ থাকে। আজকে তার কন্যা যে দক্ষতা, সেই যেভাবে নেতৃত্ব দিচ্ছে, এরকম মহিলা হয় যে শাসন করতেছে, এটা কিন্তু কখনো কল্পনা করিনি। আল্লাহর কাছে আমরা কামনা করি এই বর্তমান সরকারকে যুগে যুগে বেঁচে থাকুক, তার সাহসিকতা, তার যে সাহস এবং সাহস নিয়ে যে আগাই দিচ্ছে,
দেশের উন্নয়ন করতেছে, এটা দেশের মানুষের একটা বিরাট একটা পাওনা। যাক, আবেগ অনেক কথা বললাম আজকে, তারপরেও আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, দেশকে স্বাধীন করছি, স্বাধীন দেশে বসবাস করতে পারতেছি, স্বাধীন দেশে। সে সময় পাকিস্তান আমলে আমাদের পাকিস্তানের রাজ্যে নির্যাতন নিপীড়িত লাঞ্ছিত করছিল, যেভাবে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারিনি, চাকরি করতে পারিনি, লেখাপড়া করতে পারিনি, আজকে সেটা আমরা বাঙালিরা 100% সেটা করতে পারতেছি একমাত্র স্বাধীনতার কারণে। এটার জন্য আমাদের মনকে খুব ভরা আনন্দ নিয়ে আমরা আছি। আর নতুন প্রজন্মের উদ্দেশ্যে আপনার নতুন প্রজন্মের কাছে আমার একটা আবেদন থাকবে, সেটা একটু আগে বললাম, এ দেশকে আমরা দিয়েছি, জাতিকে দিয়েছি, এখন দেশকে রক্ষা করার ধরে রাখার দায়িত্ব নেক্সট জেনারেশনের। কেন আমরা এখন বৃদ্ধ বয়স, আমরা অভিভাবক, আমরা বঙ্গবন্ধু যাকে দেশ স্বাধীন করছে দেশের জাতিকে, এখন জাতি দেশকে ধরে রাখবে। এ দেশের মধ্যে কোনো কুসংস্কার থাকে না, কোনো জন্য খারাপ লোক থাকে না, এই খারাপ লোক রেখে তাদেরকে তাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এই খারাপ আমরা একে অপরকে, এক বাঙালির দুঃখ দুর্দশার পাশে আমাদের এগিয়ে থাকতে হবে, আগিয়ে যেতে হবে, তার সহযোগিতা করে আমাদের সুখ দুঃখের মধ্যে আমাদের দিক কাটাতে হবে। এটাই হলো আমাদের চাওয়া পাওয়া। এটা আমরা যখন দেখতে পারি, জাতি যেন দেখতে পারে। আজকে আমি নেক্সট জেনারেশনের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একটা পতাকা থাকবো। বাংলাদেশ কিছু দেই নেই, আমরা একটা জাতি পতাকা দিচ্ছি, একটা সুন্দর পতাকা দিই, পতাকার মান মর্যাদা ঠিক রাখতে হবে। আজকে বাংলা ভাষার মান মর্যাদা ঠিক রাখতে হবে। আজকে সেদিন আমরা 1971 সালে বাংলা ভাষার কথা বলতে পারিনি। আমাদের বাংলা ভাষাকে, মাতৃভাষাকে তারা নষ্ট করতে চেয়েছিল, তারা উর্দু ভাষায় আমাদের কথা বলার মতো, সেটা আমরা দেখি। ইনশাআল্লাহ আমরা এখন বাঙালি সবাই বাংলা ভাষায় কথা বলতে পারি, বাংলা ভাষায় উঠে আবার চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছু বাংলা ভাষায় চলছে। এটা আমাদের চাওয়া পাওয়াটা, আমাদের পাঁচই ইচ্ছা। আর বাংলা শুধু এটা না, আজকে আমাদের যে বাংলার একটা মাটি একটা দিচ্ছি, মাটিটাকে রক্ষা করার দায়িত্ব এদেশের নিশ্চিত আসলে। তাদেরকে আমরা চাই, আমরা বাঙালির সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, সমাজের কুসংস্কার দূর করবো। আমরা এইভাবে সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশকে ভালোবাসবো, দেশকে এগিয়ে যাবো, দেশের উন্নয়ন করবো, দেশের মানুষের উন্নয়ন করবো, ভাগ্যের উন্নয়ন করবো। এইভাবে আমরা থাকবো। আর বর্তমানে যে বাংলাদেশে রাজনীতি চলছে, ছাত্র রাজনীতি, আজকে রাজনীতির নামে ধ্বংসার রাজনীতি চলছে। আজকে এই ধ্বংসের রাজনীতি পরিহার করতে হবে। আমরা রাজনীতি করবো দেশ গড়ার রাজনীতি, মানুষকে ভালোবাসার রাজনীতি, দেশকে প্রতিষ্ঠিত করার রাজনীতি। হ্যাঁ, মানুষের বিপদ থেকে রক্ষার জন্য রাজনীতি। আমরা এই রাজনীতি করবো, কিন্তু সেটা না করিয়া আমরা কিন্তু খুনের রাজনীতি, ধ্বংসের রাজনীতি, এটাকে পরিহার করতে হবে। এটা আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা সকলের কাছে আকুল আহ্বান থাকবে। আমি অনুরোধ করবো যেন এই ধরনের রাজনীতি আমরা না করি। ভবিষ্যতে আমরা দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, বাবা মাকে ভালোবাসবো, সবকে আমরা দেশ সবাইকে ভালোবাসি আমরা চলবো, তবেই আমাদের জীবন সার্থক হবে, সফল হবে। আপনাদের স্বীকৃতি দেওয়া হয়েছিল, হিসেবে আপনার স্বীকৃতি পেয়েছেন, না, আমি সাধারণ মুক্তিযোদ্ধা হিসেবে আছি। আমি সাধারণ মুক্তিযোদ্ধা হিসেবেই আমি পদবি আমার দিতে হয়েছে নিয়ে আমি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।